আমার এক টিচার ছিলেন, তিনি এই ভদ্রলোকের সম্পর্কে বলতেন আ রে অফ লাইট। হ্যাঁ, উনি সত্যজিৎ রায়কে একজন উজ্জ্বল উজ্জ্বল পালক রেখার সঙ্গে তুলনা করতেন। এবং সত্যি মানে সত্যজিৎ রায়ের মতন প্রতিভা হয়তো বাংলায় কেন আমাদের দেশেই খুব বিরল আছেন, যিনি এতগুলো ফিল্ডে এরকম এক্সেলেন্সের স্বাক্ষর রেখেছেন। কাজে তার জন্মদিনে তার সাহিত্য সত্তা নিয়ে আমি আলোচনা করব, এটাই তো স্বাভাবিক। আর আমি সত্যজিৎ রায়ের একজন বিশাল গুণমুগ্ধ ভক্ত। আমার পুরো রুমে, আমি আগেও বলেছি আবারও বলছি, আর কোনো ফিল্ম স্টার ডিরেক্টর এদের ছবি নেই। আমার পুরো বেডরুমে একজনই সো কল্ড সেলিব্রিটির ছবি আছে, তিনি হচ্ছেন নান্নাদাদান সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের শঙ্কু কাহিনী আমি আলোচনা করেছিলাম, সত্যজিৎ রায়ের ফেলুদারও একটা লিস্ট আমি বানিয়েছিলাম। আজ সত্যজিৎ রায়ের আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য কীর্তিগুলি নিয়ে আমি আজ আলোচনা করব। হ্যাঁ, আমার মতে সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হচ্ছে তার লেখা ছোট গল্পগুলি। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে গভীরতা আছে, একটা অদ্ভুত ম্যাচুরিটি আছে, এবং গল্পগুলোর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, যেটা বড় হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে ফেলুদা, শঙ্কু বা তাইনি খুড়োর মধ্যে অতটা নেই। সেগুলো একটু সরলীকৃত, অবভিয়াসলি সেগুলো ছোটদের জন্য লেখা। এই গল্পগুলো কিন্তু ছোটদের জন্যই মূলত লেখা, মূলত বেশিরভাগ গল্প। কিন্তু সামহাও এই গল্পগুলোর মধ্যে প্রচুর সাবটেক্সট চলে এসছে। গল্পগুলোর মধ্যে একটা এমন গভীরতা আছে, এই গল্পগুলোর মধ্যে একটা এমন চৌম্বকীয় কোয়ালিটি আছে, যেটা আপনাকে পাতার পর পাতা উল্টে যেতে বাধ্য করবে। চলুন, গৌরচন্দ্রিকা অনেক হলো, তাহলে মূল ভিডিওতে চলে আসা যাক। মূল ভিডিও বিষয়বস্তু হচ্ছে টপ 12 সত্যজিৎ রে শর্ট স্টোরিজ বা ছোট গল্প। তার আগে আমি দুটো এমন গল্পের কথা বলবো যেটা আমি টপ 12-এ বাধ্য হয়েই বলতে পারেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি তার সেই দুটো গল্পগুলো রাখতে পারছি না। এবং আরেকটা কথা জানিয়ে দিই যে এই যে 12টি গল্প রয়েছে, এই 12টি গল্পের মধ্যে দুটি তারিণী খুড়োর গল্পও রয়েছে, কারণ তারিণী খুড়োর গল্পগুলো মূলত ছোট গল্পই ছিল। সেগুলো তারিণী খুড়োর বলছেন, গল্প শোনাচ্ছেন, কিন্তু সেগুলো আদতে ছোট গল্পের মধ্যেই পড়ে, এবং ছোট গল্পের সংকলনে আপনি দেখবেন যে অনেক সময় তারিণী খুড়োর গল্পগুলো চলে এসেছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, রিজার্ভ বেঞ্চে যে দুটি ছোট গল্প আছে, এগুলো একটুর জন্য আমার টপ 12-এ জায়গা করে নিতে পারেনি। তার মধ্যে একটি হচ্ছে ফ্রিটজ। ফ্রিটজ যে গল্পটা, এটা একটা আশ্চর্য গল্প। গল্পের মধ্যে কোথাও একটা মানে ল্যাটিন আমেরিকান সাহিত্যে যে ম্যাজিক রিয়েলিজম থাকে, কোথাও একটা ওই ম্যাজিক রিয়েলিজমের ছোঁয়া রয়েছে আর কি। ডার্ক ফ্যান্টাসিও বলতে পারেন। একজন ভদ্রলোক, তিনি বহু বছর পর তার বন্ধুর সঙ্গে বেড়াতে এসেছেন। যেখানে বেড়াতে এসেছেন, তিনি ছোটবেলায় এখানে এসে দীর্ঘকাল ছিলেন, এবং তার সঙ্গে একটি জার্মান পুতুল ছিল, ছোট্ট একটি পুতুল। পুতুলটির নাম ফ্রিটজ, এবং তার মনে হতো যে পুতুলটি তার সর্বক্ষণের সঙ্গী, তার বেস্ট ফ্রেন্ড। পুতুলটি নাকি তার সঙ্গে কথাও বলে, তার সঙ্গে খেলাও নাকি করে, এরকম তার মনে হতো। তারপর সে সেই সেই একই জায়গায় ফিরে আসার পর পুতুলটি তাকে হন্ট করতে থাকে। তারপর কি হয় আমি বলবো না, কারণ সেটা স্পয়লার দেওয়া হয়ে যাবে। একটা অদ্ভুত গল্প, মানে এই ধরনের এই নেচারের গল্প আমি বাংলায় কেন, মানে হিন্দি বা ইংরেজিতেও খুব বেশি পড়িনি। আপনারা পড়ে দেখতে পারেন, আশা করি যদি পড়ে না থাকেন আপনাদের ভালো লাগবে। তারপরে যে গল্পটার কথা বলবো, সেই গল্পটা আমি যখন প্রথমে পড়েছিলাম, আমি বেশ রিলেট করতে পেরেছিলাম, এবং গল্পটি বুনন আমার সত্যজিৎ রায়ের অন্যান্য গল্পের থেকে কিঞ্চিত দুর্বল বলে মনে হয়েছে, কিন্তু দুর্দান্ত একটা গল্প নানদালেস। গল্পটার নাম হচ্ছে লোডশেডিং, এবং আমার যতদূর মনে পড়ে, আমার পড়া সত্যজিৎ রায়ের প্রথম ছোট গল্প সম্ভবত এটাই, যেটা আরও 12তে বেরিয়েছিল।
লোডশেডিং হচ্ছে একজন আহ, ভদ্রলোকের গল্প। তিনি অফিস ফেরত আসছেন এবং তখন কলকাতায় যেটা প্রচন্ড কমন ছিল যে প্রতিদিনই লোডশেডিং হতো। 80-র দশকের কথা বা 70-এর শেষ দিকে পাওয়ার কাটস ওয়াজ আর রেগুলার ফিচার অফ কলকাতা। তো সেই ব্যক্তিটি লোডশেডিং এর মধ্যে বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে সে বাড়ির মধ্যে বেশ কিছু বদল আবিষ্কার করছে সেই অন্ধকারের মধ্যেই হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে। এবং একটা লেভেলে গিয়ে তিনি আবিষ্কার করছেন তিনি ভুল ফ্ল্যাটে ঢুকে পড়েছেন লোডশেডিং এর জন্য, ভুল বাড়িতে তিনি ঢুকে পড়েছেন। তারপর কি হয় এই নিয়ে গল্পটির মধ্যে একটা তাৎক্ষণিক মজা আছে, গল্পটির মধ্যে একটা সাসপেন্স আছে। এবং সত্যজিৎ রায় যেমন খুব এভরিডে ল্যাঙ্গুয়েজে খুব সহজ সরল ভাষায় গল্পগুলো বুনতেন, গল্পগুলো লিখতেন, সেই সেই অভিনব কায়দাটিও আছে। শেষটা আমার অতটা ভালো লাগতো না কোনোদিনই, কারণ মনে হয়েছিল যে গল্পটা একটু আনফিনিশড একটা ব্যাপার রয়েছে। কিন্তু এখন যেন মনে হয় হ্যাঁ গল্পটার মধ্যে হয়তো একটু একটা ওপেন এন্ডেড ব্যাপার আছে, একটা ছাতার একটা রোল রয়েছে। কিন্তু যাই হোক, সব মিলে বেশ বেশ ভালো একটি গল্প। এই 12 নম্বর গল্পে আসে। 12 নম্বর গল্প যেটা, সেটা আমি ছোটবেলায় পড়েছিলাম এবং গল্পটা আমার দারুণ তো লেগেই ছিল। এবং আমার মতো যারা রূপকথার গল্প পড়তে ভালোবাসে কিন্তু তাদের একটু হেয় করা হয়, তাদের একটু হাঁটা করা হয় যে 10-11 বছর বয়স হয়ে গেলে এখনো রূপকথার গল্প পড়িস, তাদের জন্য এই গল্পটা একটা আদর্শ গল্প বলতে পারেন। গল্পটার নাম হচ্ছে অঙ্ক স্যার, গোলাপি বাবু আর টিপু। টিপু একজন একটু কল্পনাপ্রবণ ছেলে। সে এখনো রূপকথার বই পড়তে ভীষণ ভালোবাসে এবং ভীষণ তার মনটা কল্পনায় হারিয়ে যায়। রূপকথার গল্প পড়লে সেও তার সেই চরিত্রদের সঙ্গে বিচরণ করে। তার জন্য তার পড়াশোনায় কিঞ্চিত মনোযোগ কমে যায় আর কি। এবং সেই সময় টিপুর জীবনে একজন বিভীষিকার মতো আসেন একজন স্যার। সেই স্যার আসলে মানুষটা খুব খারাপ না, মানুষটা ভালোই। সেই স্যার দেখেন যে টিপু রূপকথার বই পড়ে এই বয়সেও, 11-12 বছর বয়স হয়ে গেছে। তো তিনি তার বাবাকে বলেন যে দেখুন এইসব হাউমাউ খাও, মানুষের গন্ধ পাও, আমি এইসব বাচ্চাদের সাইকোলজি খুব ভালো করে স্টাডি করেছি, এইসব পড়ার কোনো মানে হয় না আজকালকার বিজ্ঞানের যুগে। এবং সেই বইগুলোকে সরিয়ে নেওয়া হয়। এই সময় কিন্তু টিপুর সঙ্গে বন্ধুত্ব হচ্ছে একজন অদ্ভুত মানুষের সঙ্গে, যার গায়ের রংটা একেবারেই গোলাপি, তাই জন্য তাকে টিপু নাম দিচ্ছে গোলাপি বাবু। আর হাবে ভাবে কথাবার্তায় আস্তে আস্তে প্রকাশ পায় যে গোলাপি বাবু সম্ভবত এই গ্রহের কোনো প্রাণীই নন। এই গোলাপি বাবু কিভাবে সাহায্য করলেন টিপুকে, এই সমস্যা থেকে কি করে উদ্ধার পেল টিপু, সেটা নিয়ে বেশ মজাদার একটা গল্প। সত্যজিৎ রায় লেখা এই চমৎকার গল্পটির একটা ইলাস্ট্রেশনও ভীষণ ভালো লেগেছিল। সত্যজিৎ রায় আঁকতেও তো চমৎকার, এই আঁকা ছবিগুলো গল্পের মুডকে এনহ্যান্স করতে সাহায্য করত। তো আমি নিজের সঙ্গে খুব রিলেট করতে পেরেছিলাম গল্পটা, তাই এই গল্পটা আমার ভীষণ পছন্দের। আমার মনে হয় যে যে কোনো কল্পনাপ্রবণ মানুষেরই এই গল্পটা খুব ভালো লাগবে, কারণ এখানে কিন্তু পছন্দ অপছন্দের একটা ফ্যাক্টর এখানে খুব গল্পের ছলে বোঝানো হয়েছে। যে আমার কোনো জিনিস যদি খুব পছন্দ, সেটা যদি আমার থেকে কেড়ে নেওয়া হয়, সেটা যদি আমার থেকে ফোর্স করে কেড়ে নেওয়া হয়, ইভেন তো আমি জানি যে এটা পড়ে আমার খুব বেশি কিছু ক্ষতি হয়ে যাচ্ছে না, তাহলে তার সেই সেই প্রভাবটা শিশু মনে বা কিশোর মনে কিরকম পড়তে পারে, এই গল্পটির মাধ্যমে সেটা চমৎকারভাবে বোঝানো হয়েছে। এরপরে যে গল্পটার কথা আমি বলবো, সেই গল্পটা ভীষণ মিষ্টি একটা গল্প। এবং এই গল্পটার সঙ্গে না কোথাও একটু থিমেটিক মিল রয়েছে। এবং এই গল্পটাও আমি 11 নম্বরে রাখছি। দুর্দান্ত একটি গল্প, শিবু ও রাক্ষস। শিবু একটা এরকমই মফস্বল স্কুলের ছেলে এবং তার বেশ একটা বন্ধুত্ব আছে একটা আতপাগলা লোকের সঙ্গে, তার নাম ফটিক। সে যখন স্কুলে যাচ্ছে, এবং শিবু এখানে কিন্তু অঙ্কে খুব ভালো। স্যারের কিছু জিনিসপত্র তার একটু অদ্ভুত মনে হয়, সে গিয়ে তার এই পাগলা বন্ধুর সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করে। তখন সে তাকে বলে যে এই লোকটি সম্ভবত মানুষ নয়, এই লোকটি সম্ভবত আগেকার দিনে সব রাক্ষসেরা থাকতো, সেই রাক্ষসদেরই হয়তো বংশধর।
এই যে কথাটা, সেটা সাইকোলজিক্যালি শিবুর মনে কিরকম প্রভাব বিস্তার করে, আহ, এটা নিয়ে গল্পটা। গল্পটা বেশ একটা রোল ডাল, একজন খুব বিখ্যাত লেখক রয়েছেন, বিদেশি লেখক, সেরকম একটা ব্যাপার এই গল্পটার মধ্যে রয়েছে। আহ, গল্পটা মানে মানুষ, মানে শিশু বা কিশোর মন কতটা কল্পনা প্রবণ হতে পারে সেটা নিয়ে বেশ একটা হিউমারাস টেক রয়েছে। এবং কোথাও একটা সম্ভাবনাও দেখানো হয়েছে যে স্যার রাক্ষস হলেও কিন্তু হতে পারে। এই যে ওপেন এন্ডেড ব্যাপারটা এখানে কিন্তু চমৎকারভাবে ওয়ার্ক করে গেছে, যেটা লোডশেডিং অতটা করেনি, এখানে কিন্তু করে গেছে। এবং এই হতে পারে বা হতে নাও পারেন, এই ব্যাপারটা কিন্তু ছোটরাও বুঝতে পারবে এবং ভীষণ এনজয় করবে। 10 নম্বরে যে গল্পটিকে আমি রাখবো, সেই গল্পটি একটা বায়ো হরর বলতে পারেন। গল্পটি আমি যখন প্রথম পড়েছিলাম, কয়েকটা ডেসক্রিপশন আমার বেশ বেশ ভয় লেগেছিল। গল্পটির নাম হচ্ছে সেপ্টোপাসের খিদে। 1 ডজন গপ্প, যদি আপনি ইন্ডিভিজুয়াল বইটা যদি আপনাদের কাছে থাকে বা আপনারা যদি কেনেন কখনো, এবার প্রথম গল্পটাই হচ্ছে এই সেপ্টোপাসের খিদে। এটা কিন্তু সত্যজিৎ অনেক আগে লিখেছিলেন, মানে এখন কিন্তু এরকম লেখা অনেক বেরোচ্ছে। আমি কিছুদিন আগে দেখলাম যে প্ল্যান্ট হররের উপরে কোনো একটা বইয়ের কালেকশনই বেরিয়েছে, কোথায় দেখলাম মনে পড়ছে না, যাই হোক। তো এটা কিন্তু ওই প্ল্যান্ট হরর বলা যেতে পারে, মানে উদ্ভিদ রিলেটেড হরর একটা গল্প আর কি। একজন ভদ্রলোক, সে তার বন্ধুকে নিয়ে বারাসাত থেকে এগিয়ে একটা গ্রাম অঞ্চলে যাচ্ছেন, যে সেখানে একজন বিখ্যাত সায়েন্টিস্ট থাকেন, তার নানান রকম কার্নিভোরাস প্ল্যান্টস নিয়ে। এবং তিনি তাকে ডেকে পাঠান, কারণ এই যে ভদ্রলোক, যে ন্যারেটর, লেখক, তিনি একজন নামকরা শিকারী। কেন তাকে ডেকে পাঠিয়েছেন এবং সেখানে যাওয়ার পর তাদের কি পরিণতি হয়, সেপ্টোপাসি বা কি, এটা নিয়ে এই গল্পটা। এর বেশি কোনো স্পয়লার আমি দেব না। সত্যজিৎ দুর্দান্ত বর্ণনা, এবং মানে পুরো জিনিসটা যেন সিনেমার মতো চোখের সামনে আপনার ফুটে উঠবে। উনি একজন মাস্টার ডিরেক্টর ছিলেন, চিত্রনাট্যকার ছিলেন, কাজেই ওনার গল্পের মধ্যেও একটা চিত্রনাট্য একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কিন্তু এখানে এই গল্পে পার্টিকুলারলি খুব প্রকট। গল্পটার মধ্যে একটা প্রেডিক্টেবিলিটি আছে, এই জন্য আমি এটাকে খুব হাই অন দ্য লিস্ট রাখছি না, কিন্তু গল্পটি একটি অসাধারণ গল্প। আপনারা পারলে পরের যে গল্পটি, এই গল্পটি একটি সায়েন্স ফিকশন গল্প বলতে পারেন। গল্পটির নাম হচ্ছে অনুকূল। আচ্ছা, অনুকূল গল্পটি বোধহয় একটা শর্ট ফিল্ম এটার উপর বানানো হয়েছে হিন্দিতে, আমি যতদূর মনে পড়ছে। যাই হোক, অনুকূল একটা এমন সময়কার কথা বোঝে যেখানে আমরা রোবটকে ভৃত্য হিসেবে বাড়িতে কাজ করছি, কাজের লোক আর আসে না, রোবট বুক করে নেওয়া হয় কোম্পানি থেকে, সে এসে আমাদের বাড়ির যাবতীয় কাজ করে দেবে। বাস্তব জীবনেও কিন্তু আমরা আস্তে আস্তে সেই অবস্থার দিকে অগ্রসর হচ্ছি। এনিওয়েজ, এখানে একটি ভৃত্যকে আনা হয়, তার নাম অনুকূল, এবং তাকে একদমই মানুষের মতন দেখতে, এবং সে প্রচন্ড এক্সপার্ট একজন মানুষ। এই সময় যে মানুষটি অনুকূলকে হায়ার করেছেন, তার বাড়িতে চলে আসেন তার একজন আত্মীয়, যিনি ভীষণ খিটখিটে একজন মানুষ, এবং মানে খুব লাইকেবল একটা ক্যারেক্টার নয়। তারপর কি হয়, এবং সেটা নিয়ে একটি গল্পটা ভীষণ ব্রিজি একটা গল্পটার মধ্যে না কোনো মানে কোনো জায়গায় আপনার মনে হবে না যে আপনি বোর ফিল করছেন। ছোট গল্প এমনিতেও বোরিং কমই হয় আমার মতে, কিন্তু তাও অনেক সময় একটা কিছু কিছু জিনিসের রিপিটেশন বিরক্তি উদ্বেগ ঘটাতে পারে, সেরকম কিচ্ছু নেই। ভীষণ স্ট্রিমলাইন, ভীষণ সুন্দর একটা গল্প। এবং গল্পটা শেষে একটা ছোট টুইস্ট আছে, এই টুইস্টটা আমার বেশ ভালো মনে হয়েছে। সত্যি তো মানে অনেক সময় যন্ত্র আর মানবের মধ্যে একটা বোঝাপড়া বা একটা বন্ধুত্ব হয়ে যেতে পারে, কি বলেন? আচ্ছা, এরপরে মানে 8 নম্বরে আমি যে গল্পটিকে রাখবো, সে গল্পটি বোধহয় সত্যজিৎ রায়ের সবচেয়ে পরিচিত ছোট গল্পের মধ্যে একটা। এটাও একটা সায়েন্স ফিকশন গল্প। গল্পটার নাম আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন, বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবুর বন্ধু গল্পটা ভীষণ সুইট একটা গল্প, ভীষণ মিষ্টি একটা গল্প, এবং এই গল্পের কনসেপ্টেই শোনা যায় সত্যজিৎ রায় এলিয়েন বলে একটা গল্পের স্ক্রিপ্ট লিখেছিলেন। পরে সেটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেসব এখন যাচ্ছি না, তাহলে পুরো ভিডিওটা
তাতেই চলে যাবে। মোট কথা হচ্ছে যে বলা হয় যে ইটি যে সিনেমাটা বেরিয়েছিল 1982 নাগাদ, বিখ্যাত কালজয়ী একটি হলিউড সিনেমা, এই সিনেমাটার গল্পটা অনেকটাই কিন্তু সত্যজিৎ রায়ের এলিয়েন স্ক্রিপ্ট থেকে নেওয়া হয়েছিল। এটা এখন একটা বেশ আহ, মানে নোন ফ্যাক্ট বলা যেতে পারে আর কি। এবার আহ, এই যে গল্পটি আছে এটি বলা যায় যে হয়তো এলিয়েন যে ড্রাফটটা লেখক লিখেছিলেন হয়তো সেখান থেকে ইন্সপায়ার্ড একটা গল্প। এখানে দেখি যে বঙ্কুবাবু বলে কাকুরগাছি, এবার কাকুরগাছি এই কাকুরগাছি হয়তো না, কোনো একটা গ্রাম হবে যার নাম কাকুরগাছি, সেই গ্রামে প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং সেখানে আহ, মানে আহ, তাকে কেউ সিরিয়াসলি নেয় না, কারণ সে অত্যন্ত, উনি একজন নিরীহ মানুষ, যদি খুব জ্ঞানী মানুষ, জিওগ্রাফির টিচার, জিওগ্রাফি সম্পর্কে বেশ নলেজ রয়েছে, কিন্তু ওনাকে কেউ সিরিয়াসলি নেয় না, ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, ওনাকে বঙ্কু নাম থেকে ওনাকে ব্যাকা বলে ডাকা হয়। এবং হয় না কোনো গ্রামে একজন বড় লোক রয়েছেন, তার বাড়িতে সবাই আড্ডায় জমায়েত হয়, এবং সেই যিনি মালিক সে বঙ্কুবাবুকে ডেকে পাঠান যে বঙ্কুবাবুকে নিয়ে সবাই রগড় করবে, সেটা নিয়ে তারা খুব মানে আনন্দ পাবে। এবং ইনি একজন এমনই নিরীহ মানুষ, তেমন কিছু বলেন না, খুব রেগে গেলে হয়তো ছি এরকম বলেন আর কি। হেন একজন ভদ্রলোকের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায় এক মহাকাশচারী। এই মহাকাশচারী আমাদের দেশের মহাকাশচারী বা আমাদের পৃথিবীর মহাকাশচারী নয়, তিনি একজন এলিয়েন এবং তার নাম অ্যাং। এবার অ্যাং বঙ্কুবাবুকে কিভাবে বদলে দেয় এই নিয়ে এই গল্পটা। আহ, গল্পটা খুব সুন্দরভাবে লেখা, মানে খুব খুব মিষ্টি, মানে বঙ্কুবাবুর ক্যারেক্টারটার মধ্যে একটা ভীষণ মিষ্টত্ব আছে। আমি বেশ কিছুদিন আগে আবার করে বঙ্কুবাবু গল্পটি পড়ছিলাম, আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের অনির্বাণ চক্রবর্তী আছে না, উনি এই রোলটা খুব ভালো করবেন। যাই হোক, এবং বঙ্কুবাবু বন্ধুর লেখা হয়েছিল বোধহয় 50 বছরেরও উপরে, মানে অনেকদিন আগে লেখা হয়েছিল প্রথম। এখনো বঙ্কুবাবু বন্ধু গল্পটির মধ্যে সে একই আবেদন রয়ে গেছে। কারণ এই পৃথিবীটা তো খুব একটা চেঞ্জ হয়নি, মানে অন্যরকম চেঞ্জ অনেক হয়েছে, মানুষের মানসিকতা চেঞ্জ হয়নি, এখনো অনেক বঙ্কুবাবুকে এ ধরনের ঠাট্টা ফাঁসির সম্মুখীন হতে হয়, বুলিং এর শিকার হতে হয়। কাজেই তাদের জন্য এরকম একজন অ্যাং দরকার বই। 7 নম্বর যে গল্পটা আমি বলবো সেটা আমার ভীষণ প্রিয় একটি গল্প, ছোট গল্প। এবং এই ছোট গল্পটি না এগেন একটা অন্যরকম একটা বিষয় নিয়ে লেখা। এখানে মানুষের মনের একটি দিক দেখানো হয়েছে যে আমরা না অনেক সময় নানা রকম সেজে লোককে ঠকাতে ভালোবাসি। তো নিকুঞ্জ সাহা বলে একজন ব্যক্তি, সে মেকআপ নিয়ে ভীষণ ইন্টারেস্টেড হয়ে যায়, এবং এতটা ইন্টারেস্টেড হয়ে যায় সে বিদেশ থেকে বিখ্যাত ম্যাক্স ফ্যাক্টরের একটা মেকআপের পুরো সেট নিয়ে চলে আসে, নানা জায়গা থেকে সে পরচুলো জোগাড় করে, কাকে মেকআপ করবে সে, কার ভুল পাল্টে দেবে, সে নিজের দিকে তাকায়, তার চেহারা না লম্বা না বেটে, না মোটা না রোগা, না ফর্সা না কালো, তো একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ রয়েছে যে তার নিজের উপর যদি তুমি মেকআপ করে নানা রকম কিছু সাজেন, লোকে তাকে হয়তো চিনতে পারবে না। তো প্রথম দিকে চায়ের দোকানে বসলেন মুক্তার সেজে, কেউ একজন দেখলো, দেখে পাত্তা দিল না, কিন্তু তাকে চেনে, মানে আসল নিকুঞ্জ সাহাকে সে চেনে। তখন আস্তে আস্তে নিকুঞ্জের সাহসটা বাড়তে থাকে। কোনো একটা শখ যখন অবসেশনে পরিণত হয়, তার পরিণতি কি হতে পারে সেটা নিয়েই এই গল্পটি। এই গল্পটির মধ্যে না একটা শিক্ষণীয় ব্যাপারও আছে যে প্যাশন ফলো করছো করো, কিন্তু কোথাও গিয়ে একটা রিয়ালিটি আর মানে ফ্যান্টাসির মধ্যে কোথাও একটা হয়তো একটা দাগ টেনে নিলে ভালো আর কি। তো এটা কিন্তু খুব সাটলি এই গল্পের মধ্যে বলা আছে, এবং এবং খুব সুন্দর একটা গল্প, খুব অভিনব একটা গল্প, প্লটের অভিনবত্বের জন্য আমার এই গল্পটা খুব ভালো লেগেছে। এবং এই যে গল্পটি আছে এই গল্পটির মধ্যে নানা রকম চেঞ্জেস এনে ওয়েব সিরিজ বানানো হয়েছে নেটফ্লিক্সে, সেই ওয়েব সিরিজে কিন্তু এই গল্পটিকে দেখানো হয়েছিল, আমার খুব একটা খারাপ লাগেনি, খুব ভালো লেগেছিল বলবো না, কিন্তু খুব একটা খারাপ। গল্পটিকে রাখবো সে গল্পটিও যেখানে ভূতের ভয় বলে একটি
সিনেমা বেরিয়েছিল, সেখানে গল্পটিকে দেখানো হয়েছে। তাও গল্পটি কিন্তু আহ, একটা একটা গল্পের মধ্যে একটা ভয় জাগানো গা শিরশিরানি ব্যাপার রয়েছে, যেটা গল্পটা পড়লেই বেশি ফিল করা যায়, দেখলে সেই ফিলটা ততটা আসে না। গল্পটির নাম হচ্ছে ব্রাউন সাহেবের বাড়ি। এটা ওই 70-80 দশকে ব্যাঙ্গালোর শহরে সেট করা মেনলি। কলকাতারই একজন যুবক, তিনি ব্যাঙ্গালোরে তার বন্ধুর বাড়িতে যান এবং তার নানা রকম পুরনো বই কালেক্ট করা পেশা, পুরনো ডায়েরি কিনতে পাওয়া যেত, সেখানের একটা ডায়েরি পাওয়া যায়। মানে তিনি পুরনো বই তার শখ থাকে, তো তিনি পুরনো বই কেনেন, তার মধ্যে থেকে ডায়েরিটা, তার মধ্যে কোনোভাবে ডায়েরিটা চলে আসে। এবং সেই ডায়েরিটা পড়তে পড়তে আহ, তিনি বুঝতে পারেন যে ডায়েরিটি একজন সাহেবের লেখা, যিনি ব্যাঙ্গালোর শহরে থাকতেন, এবং আহ, তিনি ব্রাউন সাহেব আর কি, যার নামে গল্পটি। এবং তিনি একটি বাড়িতে থাকতেন, এবং সেই বাড়ির বর্ণনা রয়েছে, তখনকার ব্যাঙ্গালোর শহরের বর্ণনা রয়েছে, ব্রিটিশ উপনিবেশগুলোর বর্ণনা রয়েছে, এবং একজন সাইমন বলে কারোর বর্ণনা রয়েছে, যে ভীষণ ক্লোজ ছিল এই ব্রাউন সাহেবের, তার বেস্ট ফ্রেন্ড বললেও অত্যুক্তি হয় না। আহ, কে সেই সাইমন, এবং সেই সাইমনকে নিয়ে একটা কথা সেই ডায়েরিটি মূল্য বহুগুণে বাড়িয়ে তুলেছে তার কাছে। এবং সেই ডায়েরিটি নিয়ে তিনি এতটাই অবসেসড হয়ে যান যে তিনি ব্যাঙ্গালোর তার বন্ধুর কাছে চলে যান, এবং সবাই মিলে বন্ধুটির অনিচ্ছা সত্ত্বেও তিনি, সেই বন্ধু এবং আর এক রিটায়ার্ড বাঙালি মেজর ডিসাইড করে তারা ব্রাউন সাহেবের বাড়িতে একটি রাত কাটাবেন। তারপর কি হয় সেটা নিয়ে এই গল্পটি একটি ভৌতিক গল্প, যদিও টুইস্টটা যে মানে ভৌতিক বা স্পুকি টুইস্টটা রয়েছে, সেই টুইস্টটা কিন্তু গল্পের একেবারে শেষে আসে। তো আমার এই গল্পটা দারুণ লেগেছে। গল্পটা পড়তে এখন আমার একটু গায়ে কাঁটা দিচ্ছে, গল্পের শেষটা এখনো মাথায় আছে আমার, সেটা এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে আর কি। সেটা নিয়ে তো বেশ ভালো লেগেছিল গল্পটা, ভীষণ সুন্দর একটি গল্প, এবং মানে মানুষের মানুষের আহ, কারোর প্রতি অ্যাফেকশন যে কোন লেভেলে যেতে পারে, সেটাও কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা কথা বলবো। এই গল্পটা কিন্তু ভয়ের গল্প কোনোভাবেই নয়, কিন্তু গল্পটা পড়ে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কারণ হচ্ছে যে আমাদের কমফর্ট জোনের বাইরে যদি কিছু হয়, কোনো একটা সাইকোলজিক্যাল ড্রামা হয়, সেটাও কিন্তু একটা গা শিরশিরে অনুভূতি, এটা খুব আনকমফোর্টেবল করে তোলে আমাদের। এবং সত্যজিৎ রায় এই ধরনের বেশ কিছু গল্প লিখেছেন, তার মধ্যে এই গল্পটি একটি, রতন বাবু ও সেই লোক। এই গল্পটা সেটিং হচ্ছে একটি খুব ছোট শহরে, যদি গল্পটা শুরু হয় কলকাতা থেকে। রতনবাবুর একটা উদ্ভট শখ রয়েছে, তিনি ট্রেনের টাইম টেবিল খুলে দেখেন, এবং কোনো একটা স্টেশনকে চুজ করে নেন, র্যান্ডম স্টেশনকে, এবং ট্রেনে উঠে তিনি সেই স্টেশনে নেমে পড়েন, এবং সেখানে কিছুদিন কাটিয়ে আবার ফিরে আসে, নির্ঝঞ্ঝাট একটা ছুটি কাটানো যাকে বলে। সেভাবে তিনি একটি জায়গায় পৌঁছন, এবং পৌঁছানোর পরে তার সঙ্গে একজনের পরিচয় হয়। সেই মানুষটিকে অনেকটাই রতনবাবুর মতন দেখতে, এবং রতনবাবুর একটি মিরর ইমেজ বলা যেতে পারে, মানে রতনবাবু হয়তো বাঁ হাতে খান, সেই লোকটি হয়তো ডান হাতে খায়, এরকম ব্যাপার আর কি। তারপর কি হলো সেটা নিয়ে গল্প। গল্পটা যেটা বললাম ভীষণ আনকমফোর্টেবল করে তোলে, অ্যাট টাইমস ভেরি আনকমফোর্টেবল, এবং শেষটা ভীষণই ডার্ক। কিন্তু এই ডার্ক টুইস্ট, এখনকার টুইস্ট অ্যান্ড টার্নসের যুগে, ডার্ক গল্পের যুগে আহ, এটার একটা রেলিভেন্স আছে এই গল্পটার। এই গল্পটার না এখনো মানে একটা অ্যাপিল আছে, সেই অ্যাপিলটার জন্য এই গল্পটা বারবার পড়া যেতে পারে। যে গল্পটা এখন কথা বলবো সেই গল্পটা ভীষণই পছন্দের একটি গল্প, এবং গল্পটার মধ্যে একটা খুব মানবিক ব্যাপার রয়েছে, শেষ দিকে একটু একটু কষ্টই হয় আর কি। গল্পটির নাম হচ্ছে টেরোড্যাক্টিলের ডিম। একজন ছাপোষা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তই বলা যায়, একজন লোকের পাশে গঙ্গার ধারে একটি লোক এসে বসে। সে হঠাৎ করে ক্লেম করে যে তার কাছে একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটি তাকে দিয়ে নাকি টাইম ট্রাভেল করতে পারে। হ্যাঁ, টাইম ট্রাভেল করতে পারে, এবং সেরকম গল্প অনেক শোনান। তিনি নিজেই নাকি অনেকবার টাইম ট্রাভেল করেছেন, এই জায়গাতে নাকি ডাইনোসরাস ঘুরে বেড়াচ্ছিল, এবং তিনি নাকি সেখান থেকে একটা ডিম সংগ্রহ করেছেন, সেই ডিমটি হচ্ছে একটা ফ্লাইং ডাইনোসরাসের টেরোড্যাক্টিল, সেই টেরোড্যাক্টিলের ডিম। তো লোকটি কি আদৌ সত্যি কথা বলছে? লোকটি
মানে কেন এই কথাগুলো বলছে, এই নিয়ে এই গল্পটা শেষ দিকে একটা একটু আহ, বলবো একটু ইমোশনাল মোমেন্ট রয়েছে, সেটা আমার কাছে এই গল্পটি অ্যাপিল বহুগুণে বাড়িয়ে তুলেছে। আমার খুব ভালো লাগে গল্পটা, দুর্দান্ত লাগে, এবং গল্পটি লেখা হয়েছে খুব চমৎকার ভাবে। 4 নম্বর যে গল্পটার কথা বলবো সেটাও একটা ভীষণ মিষ্টি গল্প, খুব সুইট একটা গল্প। গল্পটার নাম হচ্ছে দুই বন্ধু। দুজন বন্ধু তারা স্কুলে একসাথে পড়ে, এবং আহ, সবচেয়ে বিচ্ছু ছেলেদের মধ্যে তারা দুজন আর কি। এর মধ্যে এক বন্ধুর বাবার বদলি চাকরি ছিল, কাজে সে অন্য জায়গায় চলে যায়। যাওয়ার আগে তারা ঠিক করে যে একটা সময় পর, অনেকটা সময় পর তারা আবার একসাথে দেখা করবে। আহ, অমুক একটা জায়গা, সেই জায়গাটা তখন হয়তো থাকবে, সেই জায়গায় তারা দেখা করবে, এবং তাদের জীবনে কি কি হলো সেসব নিয়ে তারা ডিসকাস করবে আর কি। এরপর বহুদিন কেটে গেছে, চিঠিপত্র শুরুর দিকে চললেও এখন তারপর চিঠিপত্র আর এক্সচেঞ্জ হয় না তাদের মধ্যে। আর তখন তো মোবাইল ফোনও ছিল না যখন এই গল্পগুলো লেখা হয়েছিল, তাই কোনোভাবে সোশ্যাল মিডিয়ার প্রশ্নই ওঠে না, তাই কোনোভাবেই দুজনের মধ্যে দেখা হয় না। এবার এই ভদ্রলোক খুব ভাবছেন যে আমার বন্ধুটি যে চলে গেছিল সে হয়তো আমার কথা ভুলেই গেছে। তিনি যে ভুল ছিলেন সেই প্রমাণ তিনি পেয়ে যান। তার মানে বন্ধু তাকে একটা চিঠি পাঠায় যে দেখা করবি এরকম, মনে আছে তো, এই। তারপর গেছিল দেখা করতে, কিন্তু তাকে দেখতে না পেয়ে চলে আসছে। একটা ছেলে এসে একটা চিরকুট দেয় যে আহ, এই সাহেব এটা দিতে বললেন। কোন সাহেব? তো কোথাও কাউকে দেখতে পায় না। সেখান থেকে সরি, আমি একটা কারণে আসতে পারলাম না, আমি তোর বাড়িতেই আসবো। ছেলেটিকে ওর পেছনে ঠিকানা ফোন নাম্বার লিখে দিই, সব ঠিকানা ফোন নাম্বার তাকে লিখে দেওয়া হয়। তারপর কি হয় এটা নিয়ে গল্প, ভীষণ দারুণ মিষ্টি একটা গল্প। গল্পের যে লাস্টের টুইস্ট আছে সেটা হিন্ট আগেই দেয়া ছিল। আহ, হয়তো খুব পরিণত পাঠকরা সেই হিন্টটা বা লিঙ্কটা রিয়েলাইজ করলেও বাচ্চারা কিন্তু মনে হয় না করতে পারবে বলে, আমি তো করতে পারিনি। আহ, তো খুব দুর্দান্ত একটি গল্প, খুব মিষ্টি একটি গল্প, আপনার পারলে পড়বেন এই গল্পটা। এরপর যে গল্পটা কথা বলবো এই গল্পটা মানে অসাধারণ অসাধারণ একটি গল্প। গল্পটির নাম হচ্ছে ভূত। এটা না ভীষণ ভয়ের একটা গল্প, সত্যি বলছি, ভীষণ ভীষণ ভয়ের একটা গল্প। এবং সত্যি তার ভয়গুলো তো এবার জাম্পস্কেয়ার করে ভয় পাওয়া না, একটা গা শিরশির অনুভূতি হয়। আস্তে আস্তে ভয়টা মনে হয় সিদ্ধা দিয়ে এখানে মাথায় কি কারণে হিট করছে। এটা কিন্তু এগেন কোনো ভূতের গল্প নয়, এবং সেখানে এর অভিনবত্ব। এটা একজন ভেন্ট্রিলোকুইস্ট, তার গল্প। সে ভেন্ট্রিলোকুইজম নিয়ে কিছু একটা করতে চায়, সেই নিয়ে একজন অত্যন্ত বড় ভেন্ট্রিলোকুইস্টের কাছে তিনি যান, এবং তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। কারণ এই ব্যক্তিটি ভাবে যে আমি একটা পুতুল তৈরি করবো, আর আমি যা শিখবো বই পড়ে শিখবো। ওই পুতুলটাকে দেখতে হবে একেবারে ওই যে ভেন্ট্রিকুইস্ট তাকে তাড়িয়ে দিয়েছিল তার মতো। সেইভাবে সে পুতুলটিকে তৈরি করে, এবং প্রথম দিনই বাজিমাত। স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, ভেন্ট্রিলোকুইজম করে পুতুলটির মধ্যে দিয়ে নিজের ভয়েসটা সে খুব সুন্দর করে করতে পারলো। আস্তে আস্তে তার বেশ ভালো নাম হলো, ভালো প্রসার করেছে। একদিন হঠাৎ করে সেই ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে আসছে। প্রথম থেকে তো ভীষণ অকওয়ার্ড ছেলেটি, যে যে আমার অপমান করে তাড়িয়ে দিয়েছিল বলে তোমার, সে জলদগম বিষয়ে তাকে অ্যাকিউজ করেছে, শেষে আমাকে তোমার হাতের পুতুল বানিয়ে দিলে। তো হচ্ছে কেন দিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, কোন অপমান থেকে দিয়েছি। এবং তারপর কি হয়, এবং ভূত কি ভূতই থাকে, এটা নিয়েই গল্প। গল্পের মধ্যে একটা অতিপ্রাকৃত ব্যাপার রয়েছে, কিন্তু সেটাকে সাইডলাইন করে এমন দুর্দান্ত গল্পটি বলা হয়েছে, আমি এক কথায় চমৎকৃত হয়ে গেছি। বিশেষ করে এখন যখন এই একটা আইডেন্টিটি ক্রাইসিসের মতো ব্যাপার আসছে, সেই ব্যাপারটা কোথাও না কোথাও আহ, বা ইয়াংস্টারদের মধ্যে একটা ডিপ্রেশন আসছে, সেই ব্যাপারটা কোথাও না কোথাও লেখক কিন্তু আগেই হয়তো প্রেডিক্ট করতে পেরেছিলেন। এরপর যে গল্পটি নিয়ে কথা বলবো সেই গল্পটি জানি না কোনোদিন কোনো সিনেমাটিক অ্যাডাপ্টেশন হবে কিনা, কিন্তু হলে আমি ভীষণ খুশি হব। গল্পটির নাম হচ্ছে নীল আতঙ্ক। শুরুটা হয় এভাবে: আমার নাম অনিরুদ্ধ বোস,
দারুণ একটি গল্প। একজন কর্পোরেটে কাজ করা খুব স্মার্ট একটি ছেলে, সে একটি নিমন্ত্রণ পেয়ে নিজের গাড়িতে করে যাচ্ছে। গাড়ি চালাতে খুব ভালোবাসে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে প্রথমে তার একটা টায়ার বাস্ট হয়, আবার প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আরেকটা টায়ার বাস্ট করে দেয়। আর কোনো স্টেপনি তো থাকে না, কোনো মতে গাড়িটাকে সাইড করে এদিক ওদিক দেখতে দেখতে দেখে একটা পুরো জরাজীর্ণ ডাক বাংলো রয়েছে, পুরো হানাবাড়ির মতন আর কি। সেখানে যাওয়ার পর কি হয় এটা নিয়েই পুরো গল্পটা। দুর্দান্ত একটি গল্প। গল্পের প্রতিটা পরতে পরতে উত্তেজনা রয়েছে। আর ট্রাভেলের বর্ণনা তো সত্যজিৎ রায় খুব ভালোই দিতেন, খুব ওয়াইডলি ট্রাভেলডও ছিলেন। আপনারা পারলে পড়ে দেখবেন গল্পটা। হ্যাঁ, এবার টপ 2 গল্পের পালা। এরপর যে গল্পটা কথা আমি বলবো, এই গল্পটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা শ্রেষ্ঠ গল্প আমাদের। গল্পটির নাম খগম। খগম এই গল্পটি দুর্দান্ত একটি গল্প, অসাধারণ একটি গল্প। গল্পটির মধ্যে একটা অ্যানিমাল হরর, বডি হরর টাইপের ব্যাপার রয়েছে। ভরতপুরের একটি পুরনো ডাকবাংলো, সেই ডাকবাংলোতে যিনি ন্যারেট করছেন তার সঙ্গে আলাপ হয় ধৈর্যটি প্রসাদ বাবু। ধৈর্যটি প্রসাদ বাবু ভীষণ বেশি র্যাশনাল একজন মানুষ, শরীরে মায়াদা একটু কম, একটু খিটখিটে একজন মানুষ। তার দুজনে মিলে ইমলি বাবার আশ্রম দেখতে যায়, যিনি নাকি খুবই জাগ্রত একজন বাবা। ধৈর্যটি প্রসাদ বাবু এটা একেবারেই বিশ্বাস করেন না এবং তিনি ইমলি বাবার পোষা সাপকে মেনে দেন। তারপর কি হয়, তারপর কি হয় আপনার র্যাশনাল মাইন্ড সেটা ভাবতেও পারবে না। দুর্দান্ত একটি গল্প, যেটা বারবার বলছি, অসাধারণ একটি গল্প। গল্পটির মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা রয়েছে, গল্পটা যেভাবে প্রোগ্রেস করছে, গল্পটার মধ্যে একটা ডার্ক ব্যাপার রয়েছে এবং শেষের দিকে গল্পটার মধ্যে একটা ডার্ক ব্যাপার রয়েছে এবং শেষের দিকে গল্পটিকে খুব সুন্দরভাবে শেষ করা হয়েছে, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং কিছুদিন আগে আমি বলে রাখি, কিশোর ভারতী একটা সংখ্যা পেয়েছিল, সেটা সৈকত মুখোপাধ্যায় কাইন্ড অফ একটা সিকুয়েল টাইপের লিখেছেন, সেটাও আমার বেশ ভালো লেগেছিল। দারুণ গল্প। একটা গল্প আমার ভীষণ মনে পড়ছে এই ক্ষেত্রে, সেই গল্পটাও ভীষণ অন্য রকমের একটা গল্প, সত্যজিৎ রায়ের লেখা। এবং গল্পটির মধ্যে একটা মেসেজ তো খুব প্রোনাউন্স ভাবেই লুকিয়ে রয়েছে, অন্তর্নিহিত রয়েছে। বন্ধুত্বের কিন্তু গল্প এটি। গল্পটির নাম হচ্ছে, একটা তারিণী খুঁড়ো একটা গল্প, জুটি। সাইলেন্ট যুগের অভিনেতা রতন রক্ষিত হঠাৎ তার ইচ্ছে করে যে তিনি তার সাইলেন্ট ফিল্মসগুলোর বা সব ফিল্মগুলোরই একটা ক্যাটালগিং করবেন। তখনকার দিনে যখন এটা লেখা হয়েছে তখন অবভিয়াসলি ইন্টারনেটে উইকিপিডিয়া এ সমস্ত ছিল না, IMDb এসব ছিল না, তখন ফিল্মোগ্রাফি করে রাখতে হতো। সেই ফিল্মোগ্রাফি করার জন্য তারিণী খুঁড়োকে ডেকে পাঠানো হয় এবং তারিণী খুঁড়ো করেন যে, তারিণী খুঁড়ো দেখেন যে রতন রক্ষিত অল্প বয়সে বেশ কিছু কমেডি ছবি করেছেন, লরেল হার্ডিটার পর একটা কমেডি, সঙ্গে তার অভিনেতা একজন ছিলেন, তার নাম সনৎ কুণ্ডু। এবার দেখতে দেখতে তার মনে হয় এবং রতন রক্ষিত মনে করতে শুরু করেন যে সনৎ কুণ্ডুর দুর্দান্ত একটি অভিনেতা ছিলেন। তারপরে তার কি অবস্থা, কোথায় তিনি হারিয়ে গেলেন সেটা সম্পর্কে কেউই প্রায় কিছুই জানে না। কিভাবে তাকে হান্ট করা হলো এবং তারপর রাস্তায় একটা মারাত্মক টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা কি বলতে তো অনেক কিছুই বলতে হবে, সেটা বলবো না। তবে বলতে পারি যে এত সুন্দর লেখা একটা ব্রিজি গল্প কিন্তু সত্যজিৎ রায় কমই লিখেছেন। মানে এই গল্পটার মধ্যে না ভীষণ একটা বন্ধুত্বের সম্পর্ককে খুব গুরুত্ব দিয়ে গল্পটাকে লেখা হয়েছে। আর এই গল্পটার মধ্যে একটা অদ্ভুত মানবিক আবেদন রয়েছে, যেটা ছোট গল্প খুব সাকসেসফুলি করে থাকে আর কি। তাদের উদ্দেশ্যে বলছি যারা খুব ওপেন এন্ডেড গল্প পছন্দ করেন না, এটা কিন্তু একটা ক্লোজ এন্ডেড গল্প এবং গল্পটার পরিসমাপ্তিটা ভীষণ ভালোভাবে ঘটেছে। এখন আমার সত্যজিৎ রায়কে দেখা যাচ্ছে খুব ডিবেটও হচ্ছে, ডিসকাশনও হচ্ছে। কিপিং অল দ্য ডিবেটস অ্যান্ড ডিসকাশন অ্যাসাইড, এটা বলতেই হবে যে এত ভ্যারাইটির এবং এত অদ্ভুত রকমের কিছু গল্প, চমৎকার গল্প কতজনই বা লিখেছেন। অনেকদিন পরে নতুন একটা ভিডিও বানালাম, কাজে এবার ফিডব্যাক ইজ ইগারলি অ্যাওয়েটেড এবং ওয়ান্স এগেন মহারাজা তোমার এসেলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। টাটা।